কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে আপনি রান্নাঘরে গেলেন, চা বানাবেন, ফ্রিজ খুললেন, কিন্তু দুধ নেই। ভাবলেন দোকান থেকে নিয়ে আসবেন, দোকানেও দুধ নেই। শুধু একটি দোকান না, পুরো এলাকাতেই দুধ নেই। পুরো শহরে দুধ নেই। মিষ্টির দোকানে দুধ নেই, হাসপাতালে দুধ নেই, শিশুদের জন্য দুধ নেই। শুনতে অবাস্তব লাগছে, কিন্তু মাত্র কয়েক দশক আগে ভারতের বাস্তবতা এর কাছাকাছিই ছিল। আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় মিল্ক প্রডিউসার। প্রতিদিন কোটি কোটি লিটার দুধ উৎপাদন করছি। কিন্তু একটা সময় ছিল যখন ভারত নিজের মানুষের জন্য পর্যাপ্ত দুধ উৎপাদন করতে পারত না। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই পরিস্থিতি বদলিয়েছিল কোনো বিলিয়নিয়ার নয়, কোনো বিদেশি কোম্পানি নয়, বরং কয়েকজন সাধারণ কৃষক, যাদের নাম ইতিহাসের বইয়ে সেরকম একটা খুঁজলে পাবেন না, কিন্তু যাদের সংগ্রাম ছাড়া আজকের ভারত কল্পনা করা যেত না। এটা শুধু দুধের গল্প নয়, এটা এক বিদ্রোহের গল্প, অর্থনৈতিক স্বাধীনতার গল্প, ভারতের হোয়াইট রেভলিউশনের গল্প। আর এই গল্পের কাণ্ডারি আমূল। চলুন ফিরে যাই 1940 দশকের ভারতে। তখন ছিল না আধুনিক কোল্ড স্টোরেজ, ছিল না উন্নত পরিবহন ব্যবস্থা, ছিল না আজকের মতো বিশাল দুগ্ধ শিল্প। ভারতের বেশিরভাগ মানুষই গ্রামে থাকতেন। তাদের আয়ের প্রধান উৎস ছিল কৃষি, আর অনেক পরিবারের কাছে গরু বা মহিষ ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। একটা গরু মানে শুধু দুধ নয়, একটা গরু মানে ছিল বেঁচে থাকার আশা, একটা গরু মানে ছিল সন্তানের পড়াশোনার খরচ, একটা গরু মানে ছিল সংসারের নিরাপত্তা। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। কৃষক দুধ উৎপাদন করতেন, কিন্তু দুধের বাজার নিয়ন্ত্রণ করতেন অন্য মানুষ। আর এখান থেকেই শুরু হয় এক অন্য গল্প। সকালের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। গুজরাটের এক জেলার এক ছোট্ট গ্রাম। একজন কৃষক ঘুম থেকে উঠেছেন, হয়তো রাতে ঠিকমতো ঘুম হয়নি, কারণ গরুর যত্ন নিতে হয়েছে। ভোরবেলা তিনি দুধ দহন করছেন, তার স্ত্রী সাহায্য করছে, বাচ্চারা ঘুমাচ্ছে। সব মিলিয়ে 15 লিটার দুধ হলো। তিনি আশা করছেন একটু ভালো দাম পাবেন, আজ হয়তো বাড়ির জন্য কিছু বাড়তি টাকা নিয়ে ফিরতে পারবে। কিন্তু তিনি জানেন না, কয়েক ঘন্টা পরে তার আশা ভেঙে যাবে। কারণ দুধ এমন একটা জিনিস যেটা জমিয়ে রাখা যায় না। আজ উৎপাদন হয়েছে, আজই বিক্রি করতে হবে, না হলে নষ্ট। আর ঠিক এই কারণেই কৃষকরা ছিল দুর্বল। তাদের হাতে কোনো দর কষাকষির ক্ষমতা ছিল না। ক্রেতা যা বলবে সেটাই মেনে নিতে হবে, কারণ বিক্রি না হলে পুরো দুধটাই নষ্ট। ভাবুন, আপনি সারাদিন পরিশ্রম করলেন, পণ্য উৎপাদন করলেন, কিন্তু তার দাম আপনি ঠিক করতে পারবেন না, অন্য কেউ ঠিক করবে। আর সেই অন্য কেউ লাভের সবচেয়ে বড় অংশ নিয়ে চলে যাবে। এটাই ছিল হাজার হাজার কৃষকের বাস্তবতা। এখানে প্রশ্ন হলো, কারা নিয়ন্ত্রণ করছিল এই বাজার? কারা লাভ করছিল? কারা কৃষকদের দুর্বলতার সুযোগ নিচ্ছিল? এর উত্তর লুকিয়ে আছে এক কোম্পানির মধ্যে, একটা নাম যেটা আজ অনেকে ভুলে গিয়েছেন, কিন্তু সেই সময় তারা ছিল দুধের সাম্রাজ্যের রাজা। নাম পলসন। পলসন অত্যাচার করতে শুরু করলো, আর এই পলসনের অত্যাচারের বিরুদ্ধে শুরু হলো এক আন্দোলন যা ভারতের ইতিহাস বদলে দিল। কিন্তু আন্দোলন রাতারাতি হয় না। তার আগে জমে ক্ষোভ, জমে অপমান, জমে হতাশা। একজন কৃষক একদিন ঠকেন, দুদিন ঠকেন, 1 বছর ঠকেন, তারপর তিনি আর চুপ করে থাকেন না। গুজরাটের গ্রামগুলোতে সেটাই ঘটেছিল। মানুষের ধৈর্য শেষ হয়ে আসছিল, কারণ তারা বুঝতে শুরু করেছিল সমস্যা তাদের গরুর নয়, সমস্যা তাদের পরিশ্রমের নয়, সমস্যা ব্যবস্থার মধ্যে। কিন্তু এখানেই গল্পটা আরো অবিশ্বাস্য হয়ে ওঠে, কারণ কয়েক বছরের মধ্যে এই অসহায় কৃষকরাই এমন কিছু করবেন যা ব্রিটিশের পলসনও কল্পনা করতে পারেনি। তারা এমন একটা সিদ্ধান্ত নেবেন যা দুধ শিল্পের ভিত্তি নড়িয়ে দেবে। আর সেই সিদ্ধান্তের পেছনে থাকবেন ভারতের একজন কিংবদন্তি নেতা, একজন মানুষ যিনি তখনও জানতেন না তিনি ভারতের সবচেয়ে বড় সমবায় বিপ্লবের পথ দেখাতে চলেছেন। তার নাম সর্দার বল্লভভাই পটেল। কিন্তু তিনি কি বলেছিলেন সেটাই জানবো আমাদের এই গল্পে। দুধের রাজা পলসন 1940 দশকে গুজরাটের খেরা জেলার দুধ ব্যবসায়ীদের উপর কার্যত একছত্র আধিপত্য চালিয়েছে একটি কোম্পানি, নাম পলসন। আজকের প্রজন্ম হয়তো এই নাম কখনো শোনেনি,
কিন্তু সেই সময় পলসান ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী দুগ্ধ ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। বোম্বের বাজারে তাদের দাপট ছিল, ব্রিটিশ প্রশাসনের সঙ্গেও তাদের সম্পর্ক ছিল, আর সবচেয়ে বড় কথা, কৃষকদের কাছে বিকল্প ছিল না। প্রতিদিন গ্রামের পর গ্রাম দুধ সংগ্রহ হতো, কিন্তু সেই দাম ঠিক করতো কে? কৃষক নয়, পলসান। আজ 1 টাকা, কাল 80 পয়সা, পরশু 70 পয়সা। কৃষকের কোনো মতামত ছিল না, কারণ কৃষকরা জানতেন আজ বিক্রি না হলে কালই দুধ নষ্ট হয়ে যাবে। এটাই ছিল পলসানের সবচেয়ে বড় শক্তি আর কৃষকের সবচেয়ে বড় দুর্বলতা। ক্ষোভ জমতে শুরু করলো। গ্রামের চায়ের দোকানে, হাটে, দুধ সংগ্রহ কেন্দ্রের সামনে একটাই আলোচনা, আমরা পরিশ্রম করি আর লাভ পায় অন্যেরা। গরু আমাদের, খরচ আমাদের, পরিশ্রম আমাদের, তাহলে টাকা যায় কোথায়? প্রথমে অভিযোগ ছিল ফিসফিসিয়ে, তারপর তা রাগে পরিণত হলো, আর তারপর একদিন সেই ক্ষোভ বিদ্রোহের রূপ নিতে শুরু করলো। কিন্তু সমস্যা হলো, ক্ষোভ থেকেই বিপ্লব হয় না। বিপ্লবের জন্য দরকার নেতৃত্ব, দরকার এমন একজন মানুষ যিনি কৃষকদের রাস্তা দেখাতে পারেন, একসঙ্গে থাকলে তারা কতটা শক্তিশালী সেটা বোঝাতে পারেন। আর ঠিক তখনই গল্পে প্রবেশ করলো এক কিংবদন্তি, সর্দার বল্লভভাই প্যাটেল। সেই সময় স্বাধীনতা আন্দোলন তুঙ্গে, দেশ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে। গুজরাটে কৃষকরা তাদের সমস্যার কথা জানালেন একজন নেতাকে। সেই নেতা আর কেউ নয়, সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি মন দিয়ে সব শুনলেন, কৃষকদের হতাশা শুনলেন, তাদের ক্ষোভ শুনলেন, আর তারপর তিনি এমন একটা কথা বললেন যা পুরোপুরি পরিস্থিতি বদলে দিল। তিনি বললেন, যদি তোমরা নিজেরাই দুধ সংগ্রহ করো, যদি তোমরা দুধ বিক্রি করো, যদি তোমরা সমবায় থাকো। প্রথমে কৃষকরা অবাক হয়ে গেলেন, কারণ তারা কোনোদিনও এমন ভাবেননি। তাদের মনে প্রশ্ন এলো, আমরা কি পারবো এত বড় কোম্পানির সঙ্গে লড়াই করতে? এটা সম্ভব? সর্দার বল্লভভাই প্যাটেল বললেন, একজন কৃষক দুর্বল হতে পারে, 1000 কৃষক একসঙ্গে দুর্বল নয়। আর এই একটা বাক্য ভারতের দুধের ইন্ডাস্ট্রি ইতিহাস বদলে দিল। এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। হাজার হাজার কৃষক সিদ্ধান্ত নিলেন তারা আর পলসানের কাছে দুধ বিক্রি করবেন না। ভাবুন একবার, একজন দিনমজুর যদি কাজ বন্ধ করেন তাহলে তার নিজের ক্ষতি। একজন ছোট ব্যবসায়ী দোকান বন্ধ করলে তার নিজের ক্ষতি। কিন্তু এই কৃষকরা জানতেন যে ধর্মঘট মানে তাদের আয় বন্ধ, কিন্তু তারা তাও সেই ঝুঁকি নিলেন, কারণ সর্দার বল্লভভাই পটেল বলেছেন। তারা মেনে নিলেন ভবিষ্যৎ বদলাতে গেলে বর্তমানকে ঝুঁকিতে ফেলতে হয়। দিন কেটে গেল, চাপ বাড়তে লাগলো। পলসান চিন্তিত, কারণ তারা বুঝতে পারছিল এবারের প্রতিবাদ আগের মতো নয়। 1946 সালে জন্ম নিল এক সমবায়, খেরা ডিস্ট্রিক্টে কোঅপারেটিভ মিল্ক প্রোডাকশন ইউনিয়ন। নামটা বড়, কিন্তু এর পেছনে ধারণাটা ছিল সহজ, কৃষকের দুধের মালিক কৃষকই। সেই মুহূর্তে কেউ জানতো না এই ছোট্ট সমবায় একদিন বিশ্বের সবচেয়ে বড় সফল দুগ্ধ আন্দোলনে পরিণত হবে। কিন্তু একটা সমস্যা তখনও রয়ে গেছে। সমবায় তো তৈরি হলো, কিন্তু দুধ প্রক্রিয়াজাত করবে কি? এত দুধ বিক্রি করবে কি? আর সব থেকে বড় প্রশ্ন, এই নতুন সংগঠন কি আদৌ টিকে থাকতে পারবে? উত্তরটা লুকিয়ে ছিল এক যুবক ইঞ্জিনিয়ারের মধ্যে। তার নাম ডক্টর ভার্গিস কুরিয়েন। এক অচেনা যুবক, 1947, গুজরাটের আনন্দ শহর। চারিদিকে ধুলো উঠছে, ছোট্ট একটা শহর। কেউ কল্পনাও করতে পারছে না একদিন এই শহরকে পুরো পৃথিবী চিনবে। আর ঠিক সেই সময় সেখানে পৌঁছালেন এক তরুণ ইঞ্জিনিয়ার, নাম ভার্গিস কুরিয়েন। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি এখানে নিজের ইচ্ছায় আসেননি। তিনি কোনো বিপ্লবও করতে আসেননি। তিনি কোনো দুগ্ধ বিশেষজ্ঞ ছিলেন না, বরং শুধু নিজের সরকারি চাকরির বাধ্যবাধকতা পূরণ করতেই এসেছিলেন। তার লক্ষ্য ছিল কাজ শেষ করা, তারপর অন্য কোথাও চলে যাওয়া। তিনি নিজেও জানতেন না ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। ভার্গিস কুরিয়েনের আনন্দ শহরে থাকার খুব একটা ইচ্ছাও ছিলেন না। সত্যি বলতে তিনি শহরটাকে পছন্দও করতেন না। তার মনে হতো এটা ছোট শহর, এখানে কোনো ভবিষ্যৎ নেই। প্রতিদিন অফিস যেতেন, কাজ করতেন, আর সুযোগ খুঁজতেন শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার। কিন্তু ঠিক তখনই তিনি কাছ থেকে দেখতে শুরু করেন কৃষকদের সংগ্রাম। তারা কিভাবে শোষিত হচ্ছেন,
কিভাবে নিজেদের সমবায় গড়েছেন, কিভাবে প্রতিদিন লড়াই করছেন। আর ধীরে ধীরে একটা প্রশ্ন মাথায় ঘুরতে শুরু করলো, আমি যদি সাহায্য করতে পারি, আমি যদি প্রযুক্তি দিয়ে এই সমবায়ের সমাধান করতে পারি। আর সেই প্রশ্নটা বদলে দিল তার জীবন। কিন্তু তখন সমবায়ের সামনে একটা ভয়ঙ্কর সমস্যা। প্রতিদিন দুধ আসছে, আরো বেশি দুধ আসছে, কৃষকরা খুশি, উৎপাদন বাড়ছে, কিন্তু এত দুধ রাখা হবে কোথায়? এত দুধ বিক্রি করবে কি? দুধ তো মোবাইল ফোন নয়, বছরের পর বছর গুদামে রেখে দেওয়া যাবে। আজ উৎপাদন হয়েছে, আজই বিক্রি করতে হবে, না হলে নষ্ট। আজ যদি দুধ নষ্ট হতে শুরু করে, তাহলে পুরো আন্দোলনটাই ধসে যাবে। বহু কৃষক আবার দরিদ্র হয়ে পড়বেন, স্বপ্ন শেষ হয়ে যাবে। সবাই বুঝতে পারছিল এটা শুধু ব্যবসায়ের সমস্যা নয়, এটা অস্তিত্বের প্রশ্ন, অসম্ভব সমস্যা। একদিন কুইরেন বুঝলেন সমস্যার সমাধান একটাই, দুধকে এমন কিছুতে পরিণত করতে হবে যা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, যেমন মাখন, চিজ, মিল্ক পাউডার। কিন্তু আর একটা সমস্যা, পৃথিবীর বেশিরভাগ মিল্ক পাউডার তৈরি হয় গরুর দুধ থেকে, আর ভারতের কৃষকদের অধিকাংশের কাছে ছিল মহিষ। মহিষের দুধে ফ্যাট বেশি, ঘনত্ব বেশি। আর তখনকার বিশেষজ্ঞদের মতে মহিষের দুধ থেকে ভালো মিল্ক পাউডার তৈরি করা কার্যত অসম্ভব। ভাবুন, যদি বিশেষজ্ঞরাই বলে অসম্ভব, তাহলে আপনি কি করতেন? বেশিরভাগ মানুষই হাল ছেড়ে পালাতেন। কিন্তু ভার্গিস কুইরান অন্যরকম ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন অসম্ভব এক পরীক্ষা করা হবে। দিনের পর দিন গবেষণা, বারবার ব্যর্থতা, বারবার নতুন চেষ্টা। অনেকেই বললেন হবে না, অনেকে বললেন সময় নষ্ট, কিন্তু কুইরেন থামলেন না, কারণ তিনি জানতেন এটা সম্ভব। আর যদি এটা সম্ভব হয়, তাহলে একটা সমবায় নয়, পুরো ভারতের ভবিষ্যৎ বদলে যাবে। আর তারপর একদিন এমন কিছু ঘটলো যা বিশ্বের দুধ শিল্পকে চমকে দিল। একটা আবিষ্কার, একটা প্রযুক্তিগত বিপ্লব, যা প্রমাণ করে দিল ভারতের শুধু অন্যদের প্রযুক্তি ব্যবহার করবে না, ভারত নিজেও পথ দেখাবে। আর সেই আবিষ্কারের উপরে দাঁড়িয়েই জন্ম নেবে আমুল। কিন্তু কি ছিল সেই ব্রেকথ্রু? কিভাবে একটা ছোট্ট সমবায় ব্র্যান্ডে পরিণত হলো? কিভাবে শুরু হলো বাটার ওয়ার? সেটাই জানবো পরের অধ্যায়। অসম্ভবকে সম্ভব করা মাসের পর মাস গবেষণার পর অবশেষে সেই দিনটা এলো। ভার্গিস কুইরান তার সহকর্মী এমন একটা প্রযুক্তি তৈরি করতে সফল হলেন, যার মাধ্যমে মহিষের দুধ থেকে মিল্ক পাউডার তৈরি করা সম্ভব। আজ শুনতে সাধারণ লাগতে পারে, কিন্তু সেই সময় এটা ছিল যুগান্তকারী ঘটনা। কারণ পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞরা বিশ্বাসই করতেন না মহিষের দুধে এই কাজ করা সম্ভব। এটা শুধু প্রযুক্তিগত সাফল্য ছিল না, এটা ছিল আত্মবিশ্বাসের সাফল্য। প্রথমবার ভারত বলল আমরাও পারি। কৃষকদের জন্য নতুন দরজা খুলে গেল। এখন আর অতিরিক্ত দুধ নষ্ট হওয়ার ভয় নেই। দুধকে রূপান্তরিত করা হচ্ছে, সংরক্ষণ করা যাচ্ছে, দূরের বাজারে পাঠানো যাচ্ছে। কৃষকরা প্রথমবার বুঝতে পারলেন তাদের ভবিষ্যৎ বদলাতে শুরু হয়ে গিয়েছে। আগে যখন অতিরিক্ত দুধ মানে ছিল ক্ষতি, আর এখন অতিরিক্ত দুধ মানে আরো বেশি আয়। আর ঠিক তখনই সমবায়ের নেতারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তারা শুধু দুধ বিক্রি করবেন না, তারা একটা ব্র্যান্ড তৈরি করবেন, একটা নাম যা একদিন ভারতের ঘরে ঘরে পৌঁছাবে। 1990-এর দশকে ঠিক হলো একটি নাম খোঁজা হবে, একটি নাম যা ছোট হবে, মনে রাখার মতো, ভারতীয় আর বিশ্বাসের প্রতীক। অনেক ভাবনার পর বেছে নেওয়া হলো একটি নাম, আমুল, সংস্কৃত শব্দে যার অর্থ অমূল্য। আর সত্যি কেউ তখন জানতো না এই একটা নাম ভারতের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডগুলোর মধ্যে একটিতে পরিণত হবে। কিন্তু নাম রাখা যত সহজ ছিল, বাজার জয় করা তত সহজ ছিল না। কারণ সামনে দাঁড়িয়ে ছিল এক পুরনো শত্রু, পলসান। শুরু হলো ভারতের বাটার ওয়ার। সেই সময় ভারতের বাটার মার্কেটের রাজা ছিল পলসান। দোকানদাররা তাদের চেনেন, গ্রাহকরা তাদের চেনেন, বাজার তাদের দখলে। হঠাৎ একদিন সেখানে হাজির হলো নতুন ব্র্যান্ড আমুল। ভাবুন, আজ যদি কোনো ছোট কোম্পানি হঠাৎ এসে কোকোকোলাকে চ্যালেঞ্জ করে, তাহলে কি হবে? ঠিক সেই পরিস্থিতিই হয়েছিল। অনেকে হাসলেন, অনেকে বললেন এরা টিকবে না, অনেকে ঠাট্টা করলেন কৃষকের ব্র্যান্ড বাজার দখল করবে, অসম্ভব। কিন্তু তারা একটা বিষয় বুঝতে পারেননি, আমুল শুধু একটা কোম্পানি ছিল না, এটা ছিল একটা আন্দোলন। প্রথম দিকে বিক্রি বাট্টা খুব ভালো হচ্ছিল না, মানুষ পুরনো ব্র্যান্ডেই অভ্যস্ত। কিন্তু আমুল হাল ছাড়েনি। তারা পণ্যের মান উন্নত করলো, ডিস্ট্রিবিউশন উন্নত করলো, আর সবচেয়ে বড় কথা, তারা গ্রাহকদের বিশ্বাস অর্জন করা শুরু করলে। ধীরে ধীরে একটি দোকান, তারপর 10টি, তারপর 100টি, তারপর হাজার হাজার দোকানে পৌঁছে গেল আমুল। আর এই প্রথমবার
পলসান বুঝতে পারলো তাদের সামনে সত্যিকারের এক কম্পিটিশন এসছে। সবচেয়ে বড় অস্ত্র তখনও আসেনি, একটা ছোট্ট মিল, একটা বিজ্ঞাপন, একটা মার্কেটিং আইডিয়া যা কয়েক দশক ধরে ভারতের মানুষের মধ্যে জায়গা করে নেবে। আর একই সময়ে দিল্লিতে এমন একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল যা শুধু আমূল নয়, পুরো ভারতবর্ষকে বদলে দেবে। ভারত তখন শুধু একটা স্বপ্ন দেখছে, ভারত তখন লড়ছে ক্ষুধার বিরুদ্ধে, দারিদ্রতার বিরুদ্ধে, নির্ভরশীলতার বিরুদ্ধে। আর এই লড়াইয়ের নাম হয়ে উঠল অপারেশন ফ্লাড। এটা শুধু এক প্রকল্প ছিল না, এটা ছিল ভারতের ইতিহাস বদলে দেওয়ার বিপ্লব। দুধের নদী তখনও ছোট ছোট গ্রাম থেকে শহরে পৌঁছাচ্ছিল, কিন্তু এইবার লক্ষ্য ছিল আরো বড়। ডক্টর ভার্গিস কুইরিনের নেতৃত্বে শুরু হলো আরো এক নতুন স্বপ্ন। একটি সিস্টেম তৈরি হলো যা আগে ভারতে কেউ কখনো কল্পনা করতে পারেনি। গ্রামের প্রতিটা কৃষকের থেকে দুধ সংগ্রহ করা হবে, সেটাকে প্রসেসিং করা হবে আধুনিকভাবে, আর ন্যাশনাল মিল্ক গ্রিড দিয়ে সেটা সারা দেশে পৌঁছানো হবে। একটা নেটওয়ার্ক যা ভারতকে এক সূত্রে বেঁধে দিল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। দুধ আর এখন শুধু একটা গ্রামীণ পণ্য নয়, কিন্তু এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল প্রযুক্তি না, সবচেয়ে বড় শক্তি ছিল মানুষ। হাজার নয়, লাখ নয়, মিলিয়ন মিলিয়ন কৃষক যোগ দিলেন এই আন্দোলনে। যারা আগে মাঝখানে দালালদের হাতে শোষিত হচ্ছিল, তারা এখন সরাসরি নিজেদের ভবিষ্যতের মালিক হয়ে উঠল। আর তখনই জন্ম নিল এক প্রতীক, এক মুখ, এক হাসি, আমুদভয়। ছোট্ট এক মেয়ে, কিন্তু তার চোখে ছিল ভারতের পরিবর্তনের গল্প। আর প্রতিটা পোস্টার সেই দিন, যেই দিন ভারত দুধ আমদানি করে না, বরং নিজে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ। এটাই ছিল হোয়াইট রেভলিউশন। এক দেশ যেখানে একসময় দুধের জন্য লাইনে দাঁড়াতে হতো, সেই দেশে আজ নিজের কৃষকদের হাত ধরে বিশ্বকে দেখিয়ে দিল স্বনির্ভরতার মানে কি। ভারত বদলানো না শুধু অর্থনীতিতে, ভারত বদলালো আত্মবিশ্বাসে। অপারেশন ফ্লাড শুধু দুধের গল্প না, এটা ভারতের একটা গল্প, এটা কোটি কোটি মানুষের সম্মানের গল্প, এটা এক নীরব বিপ্লবের গল্প। আর আজও এই গল্প চলছে, চলবে।